বলতো ইস্টবেঙ্গলের এই মুহূর্তে দাঁড়িয়ে দল গঠন কিন্তু পুরো দমে রয়েছে, মানে সিচুয়েশন যাই হোক না কেন ইস্টবেঙ্গল টিম বিল্ড আপের ক্ষেত্রে এক টুকরো জমি কাউকে ছেড়ে দিচ্ছে না। ডোমেস্টিক প্লেয়ারদের ক্ষেত্রে তা রয়েছে এবং অবশ্যই ফরেন প্লেয়ারদের ক্ষেত্রে অনেক বেশি রয়েছে, কারণ ফরেন প্লেয়ার, ভালো কোয়ালিটির ফরেন প্লেয়ার এইবারে ইস্টবেঙ্গল রিক্রুট করবে এরকম একটা টেন্ডেন্সি শুরু থেকে ছিল। যে ধরনের ব্লান্ডার লাস্ট কয়েক সিজনে হয়েছে সেই সমস্ত ব্লান্ডারকে কাটিয়ে ইস্টবেঙ্গল এইবারে অনেক বেটার ফরেন লাইন আপ রাখবে, অ্যাজ ওয়েল অ্যাজ ডোমেস্টিক প্লেয়ারদেরও লাইন আপ সেরকমই থাকবে। একটা প্ল্যানিং শুরু থেকে ছিল এবং প্রত্যেকটা প্ল্যান আপাতত এক্সিকিউট হচ্ছে। এবং আমার মনে হয় যে এখানে ইস্টবেঙ্গল ফ্যানরা যদি সব থেকে বেশি কাউকে ধন্যবাদ জানাতে চায় বা ক্রেডিট দিতে চায়, তাহলে সেই ক্রেডিটটা ডেফিনেটলি যাবে জাস্ট একজনের পেছনে, সেটা হচ্ছে থাংবই সিংটো। অ্যাকচুয়ালি তিনি আসার পর থেকে টোটাল যে ফুটবল ইকোসিস্টেমটা রয়েছে ইস্টবেঙ্গল সিনিয়র টিমে, সেটা অনেকটা চেঞ্জ হয়েছে। কম সময়ের মধ্যে তিনি অনেক এফেক্টিভ কাজ করতে পেরেছেন, যার অনেক আপডেট আমাদের কাছে আসছে, অনেক আপডেট আমাদের কাছে আসছে না, কারণ ইন্টারনালি অনেক কিছু চেঞ্জ হচ্ছে। সেটা আমরা আস্তে আস্তে যত সিজন সামনের দিকে এগোবে বা মাঠে যখন বল গড়াবে সিনিয়র টিমের, আমরা পরিষ্কার দেখতে পাবো। আমি আজকের দিনে দাঁড়িয়ে এই জুন মাসের শেষের দিকে দাঁড়িয়ে কিন্তু এই কথাটা বললাম। এটা যখন এই সিজনটা শেষ হবে, 2025-26 সিজনটা যখন শেষ হবে, তখন তোমরা মিলিয়ে নিও। আর এটা কোনো পিয়ার অ্যাক্টিভিটি না, মানে আমাকে আলাদা করে থাংবই সিংটো পকেটে 10 টাকা গুঁজে দিয়ে বলেনি যে তুমি আমার নামে ভালো ভালো কথা বলবে। যা কিছু দেখতে পাচ্ছি, যা কিছু শুনতে পাচ্ছি বিভিন্ন বন্ধুবান্ধব মারফত, সেইটুকুই জাস্ট আমি শেয়ার করছি। এবার দেখো কিছু কিছু ক্ষেত্রে কী হয়, যেটাকে আমি পার্সোনালি মানি, আসছি প্লেয়ারদের ট্রান্সফারের ব্যাপারে, যেটাকে আমি পার্সোনালি মানি যে আলটিমেট তোমার সিজনের পারফরমেন্স বা সিজন শেষে তোমার ট্রফি শুধুমাত্র পারফরমেন্স না, তার পাশাপাশি লাক একটা বড় ফ্যাক্টর হয়ে যায়। লাকও কিন্তু তোমার ফেভারে থাকতে হবে, আদারওয়াইজ শুধু পারফরমেন্স দিয়ে হয় না, কিছুটা লাক ফ্যাক্টর থাকে। এবং সেই লাকটা যদি ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কাজে দেয় এবং প্লেয়াররা যেরকম রিক্রুটমেন্ট হয়েছে বা কোচের যে স্ট্র্যাটেজি ওয়াইজ যে রিক্রুটমেন্টগুলো হয়েছে সেটা যদি ক্লিক করে, প্লেয়ার যদি পারফর্ম করতে পারে, তাহলে ডেফিনেটলি ইস্টবেঙ্গল ফ্যান্সরা অনেক বছর পর মোটামুটি ডোমেস্টিক লিগে আবারও একটা ভালো সিজন দেখার অপেক্ষায় অবশ্যই থাকবে। এবং সিজন শেষে আমার মনে হয় যে আমরা যখন পুরো সিজনটাকে ইস্টবেঙ্গলের অ্যানালিসিস করব, রিভিউ করব, তখন পজিটিভলি রিভিউ করতে পারবো। আমি অন্ততপক্ষে এই সময় দাঁড়িয়ে এত বড় কথাটা বলে গেলাম। এবার আসবো প্লেয়ারদের প্রসঙ্গে, যে কোন কোন প্লেয়াররা আপাতত ইস্টবেঙ্গলের পথে রয়েছে। একজনকে নিয়ে কালকে আমরা কথা বলেছিলাম, তার বর্তমান স্ট্যাটাস শেয়ার করবো। বাকি যে দুজনের প্রসঙ্গ উঠেছিল তাদের কি বর্তমান পরিস্থিতি সেটা নিয়ে কথা বলবো। এবং অবশ্যই যে ডিফেন্ডার আসছে সেই ডিফেন্ডারের নাম ভাই মোহনবাগানের সাথে জুড়েছিল, কারণ টম অলরেড থাকবে কি থাকবে না এই যে একটা টালমাটাল সিচুয়েশন ছিল, তখন এই ডিফেন্ডারের নাম কিন্তু মোহনবাগানের সাথে জুড়েছিল। মোহনবাগান এই প্লেয়ারকে নিয়ে ভাবনা চিন্তা করেছিল। তো পরবর্তী সময় দেখা যাচ্ছে যে সেই প্লেয়ারকে নিয়ে ইস্টবেঙ্গলও ভাবনা চিন্তা করছে এবং সম্ভবত সেই আর্জেন্টাইন ডিফেন্ডার ইস্টবেঙ্গলে জয়েন করতে চলেছে, এরকমই একটা সম্ভাবনা আপাতত তৈরি হয়েছে। এবং তার পাশাপাশি যে 6 নম্বর বিদেশি প্লেয়ার কে হবে, 6 নম্বর ফরেন রেজিস্টার্ড বিদেশি প্লেয়ার কে হবে, এটা নিয়ে কিন্তু আপাতত ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের মধ্যে একটু আলোচনার প্রস্তুতি চলছে। আমি বলবো একটু আলোচনার মোটামুটি বেশ কিছু পর্বই চলছে, সব কিছু নিয়ে এই ভিডিওতে কথা বলবো। দেখো প্রথমে যে বিষয়টা শেয়ার করা রয়েছে সেটা মরক্কান সেন্টার ফরওয়ার্ড হামিদ আহাদাদ। কালকে কথা বলেছিলাম, 30 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ড, মরক্কান লিগেই পুরো কেরিয়ারের প্রায় 80-90% সময় খেলেছে এবং মোটামুটি গোল স্কোরিং স্ট্যাটসের মধ্যে থেকে, যে কখনো হয়তো ডাবল ডিজিট টাচ করেনি, বাট স্টিল মরক্কান লিগ যথেষ্ট টাফ একটা লিগ, সেই নিরিখে হয়তো এটাকে আমরা ভালো বলতে পারি। যেহেতু আমরা জানি যে আমাদের রিসেন্ট যে এক্সাম্পলটা রয়েছে হাতের কাছে, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি যখন আলাদিন আজারাইকে নিয়ে আসে, তার আগের সিজনে আলাদিন আজারাই কিন্তু মরক্কান লিগে খুব মারাত্মক কিছু ভালো পারফরমেন্স দিতে পারেনি। 90টা ম্যাচে তার টোটাল কেরিয়ারে মরক্কান লিগের 90টা ম্যাচে 18টার মতো গোল আর 10টা মাত্র অ্যাসিস্ট ছিল, যেটা হয়তো আমাদের কাছে খুবই মিনিমাম, মানে খুবই মিনিমাল এবং খুবই সিম্পল, খুবই একটা পাতি কি বলবো স্ট্যাট। কিন্তু স্টিল যেহেতু লিগটা টাফ এবং আমরা দেখেছি যে সেই লিগ থেকে এসে আলাদিন আজারাই আইএসএলটাকে জাস্ট রুল করেছে একটা সিজনে। এবার দেখার যে পরবর্তী সিজনটাও কি করে, ওয়ান সিজন ওয়ান্ডার হয়ে যেন থেকে না যায়, এটা আমরা অবশ্যই চাইবো। কারণ যে খেলা ওর থেকে আমরা দেখেছি, যে বুলেট স্পিড বা ওর স্কিল আমরা দেখেছি, সেটাকে আমরা আবারও দেখতে চাই। তো সেই কারণে আমি কালকে ভিডিওতে বলেছিলাম যে রিসেন্ট টাইমে মরক্কো থেকে যত বিদেশি প্লেয়াররা আসছে ইন্ডিয়ান সুপার লিগে, তারা কিন্তু সাকসেসফুল। আমি যদি একদম সেই পুরনো আইএসএলের জমানাটা বাদ দিই, আমি যদি 18-19 সিজন এরকম সময়টাও বাদ দিই, তার মধ্যে থেকেই 2-3 জন এসে গেছিলো, যেমন অবশ্যই আহমেদ জাহু বা হুগো বুমো। বাট স্টিল তারপরেও যে প্লেয়াররা এসেছে, যেমন নোয়া সাদাউই, যেমন অবশ্যই আমরা বলবো যে লাস্ট সিজনে আলাদিন আজারাই বা আরও অনেকে মাঝখানে এসেছে,
প্রত্যেকে কিন্তু সাকসেসফুল, প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরি ওয়ান, তারা কিন্তু ইন্ডিয়ান ফুটবলে সাকসেস পেয়েছে, কেউ কম কেউ বেশি, কেউ ট্রফি জিতেছে কেউ ট্রফি জেতেনি, বাট স্টিল দে আর সাকসেসফুল ইন টার্মস অফ দেয়ার স্ট্যাটস, আর তাদের অবশ্যই ফ্যান ফলোয়িং যেভাবে বেড়েছে। তো সেই নিরিখে আমি কালকে বলেছিলাম যে এই সিগনেচারটা কোথাও ইস্টবেঙ্গলের জন্য একটা পজিটিভ সিগনেচার হতে পারে। এই হামিদ আহাদাদ, যাকে নিয়ে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট অলরেডি ভাবনা চিন্তা করেই ফেলেছে, তার সাথে একটা 1+1 ইয়ারের ডিল কমপ্লিট এই মুহূর্তে। শোনা যাচ্ছে যে শুধুমাত্র অফিসিয়াল সিগনেচার বাকি, সমস্ত ধরনের ডকুমেন্টস এই মুহূর্তে পুরো রেডি হয়েছে, প্লেয়ারের কাছে চুক্তিপত্র পাঠানো হয়ে গেছে এবং প্লেয়ারটা ইস্টবেঙ্গলের পথে রয়েছে। এবার সেই দিমিত্রিয়স ডিয়ামান্টাকোসের ব্যাকআপ অপশন হবে না সেই ফার্স্ট স্ট্রাইকার হবে, সেটা তো কোচের ব্যাপার, এবং অবশ্যই তাকে এসেও প্রমাণ করতে হবে যে আই উইল বি দ্য ফার্স্ট স্ট্রাইকার ইন দ্য টিম। এবার দিমিত্রিয়স ডিয়ামান্টাকোসের দিকেও কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা তাকিয়ে রয়েছে। একটা সিজন সবাই ধরে নিচ্ছে ঠিক আছে, একটা সিজন খারাপ গেছে, যেহেতু তার আগের সিজনে একটা কন্টিনিউইং ইঞ্জুরি ছিল, সেই কারণে হয়তো আমরা তাকে একদম ফুল মোডে খেলতে দেখিনি। এই সিজনটাতে 2025-26 সিজনটাতে ডিয়ামান্টাকোসকে অনেক কিছু প্রমাণ করতে হবে, যেহেতু তার পেছনে একজন খুবই প্রলিফিক গোল স্কোরার এসে যাচ্ছে এবং ফিট, ইয়াং, আগের সিজনের মতো এজেড ক্লেটন সিলভা না, যে কোথাও তার একটা ব্যাপার যে আমি ফার্স্ট চয়েস হয়ে যাব। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু দিমিত্রিয়স ডিয়ামান্টাকোসের ওপরে প্রেশার থাকবে, নতুন আসা প্লেয়ারের ক্ষেত্রেও প্রেশার থাকবে যে আমাকে ফার্স্ট চয়েস হয়ে উঠতে হবে। তো এই কম্পিটিশনটা ইস্টবেঙ্গলের জন্য এই মুহূর্তে ভীষণভাবে দরকার রয়েছে, কারণ ইস্টবেঙ্গলে গোল দরকার, কিন্তু অবশ্যই গোল আটকানোর জন্য যে প্লেয়ার আসছে সেই প্লেয়ার কিন্তু একজন আর্জেন্টাইন ডিফেন্ডার, যাকে নিয়ে কয়েক মাস আগে মোহনবাগানের সাথে একটা লিঙ্ক আপ তৈরি হয়েছিল, কেভিন সিবিএ। সিভি যথেষ্ট পরিমাণে ভালো, মানে সিবিএর সিভি যথেষ্ট পরিমাণে ভালো। রিভার প্লেটের ইউথ টিম থেকে উঠেছে, রিভার প্লেটের সিনিয়র টিমেও বেশ কিছু ম্যাচ খেলেছে, তারপর ভ্যালেন্সিয়ার ইউথ টিমে ফুটবল খেলেছে এবং সেখানে সিনিয়র টিমে জাস্ট একটা কোপা দেল রের ম্যাচ ফুল টাইম খেলেছে এবং সেখানে মঙ্গলার পার্টনার হিসেবে ম্যাচটা খেলেছে। আমি জাস্ট আজকে স্ট্যাটস চেক করতে গিয়ে দেখলাম যে ভালো ভালো প্লেয়ারদের সাথে কিন্তু ভ্যালেন্সিয়াতেও ড্রেসিং রুম বা ট্রেনিং সেশনগুলো শেয়ার করেছে, ভালোভাবে ওর মানে আপব্রিঙ্গিংটা হয়েছিল এবং সেই কারণে 26-27 বছর বয়সে খুবই ভালো একজন ডিফেন্ডার বর্তমানে পোনাফের দিনাতে রয়েছে এবং সেখান থেকে সরাসরি কিন্তু ইস্টবেঙ্গলের পথে রয়েছে এবং তার সাথেও একটা 1+1 ইয়ারের কন্ট্রাক্ট এই মুহূর্তে রেডি হয়েছে। দেখো 27 বছর বয়স, প্লেয়ারের কোয়ালিটি নিয়ে সন্দেহ নেই এবং ন্যাচারালি আমরা জানি যে সাউথ আমেরিকান প্লেয়ারদের একটা ভালো স্কিল থাকে, গোল স্কোরিং এবিলিটিস থাকে, মানে ডিফেন্ডারদেরও থাকে, যেটা আমরা অলওয়েজ দেখি, আর তার পাশাপাশি তার ডিফেন্সিভ কোয়ালিটিও ভালো। এবার ব্যাপারটা হচ্ছে যে ইস্টবেঙ্গলে কিন্তু অলরেডি যে মানের ইন্ডিয়ান সেন্টার ব্যাকসরা রয়েছে, স্পেশালি আনোয়ার আলী রয়েছে, ব্যাকআপ অপশন হিসাবে অবশ্যই লালচুং নুঙ্গা রয়েছে, তো সেই জায়গাতে দাঁড়িয়ে আরও একজন ইয়াং সেন্টার ব্যাক, বিদেশি ইয়াং সেন্টার ব্যাক কোথাও আমার মনে হয় যে অস্কার ব্রুজোর, যেটা ভাই মেন প্ল্যান রয়েছে যে 90 মিনিটস আমার 4 জন ডিফেন্সিভ পেয়ার, মানে 4 জন যে ডিফেন্ডার আমার নামবে সাইড ব্যাক এবং সেন্টার ব্যাক মিলিয়ে, তারা যেন পুরো 90 মিনিটস আমার কন্টিনিউ করতে পারে, এই স্ট্র্যাটেজিতে আমার মনে হয় যে এত ইয়াং প্লেয়ারকে প্রেফারেন্স দেওয়া হলো। আদারওয়াইজ যদি আমরা লাস্ট কয়েক সিজনে ইস্টবেঙ্গলের রিক্রুটমেন্টের দিকে তাকাই, সেখানে এত ইয়াং ডিফেন্ডারের পেছনে কিন্তু ইস্টবেঙ্গল অনেক দিন হয়ে গেল ইনভেস্ট করেনি, সেই আই লিগ জামানাতে হয়েছে। আইএসএল জামানাতে কিন্তু এত ইয়াং ডিফেন্ডারের পেছনে ইনভেস্ট করেনি ইস্টবেঙ্গল, সেটা কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এই মুহূর্তে করছে এবং সেখানে কারণটা খুবই স্পেসিফিক, খুবই পরিষ্কার। এবার ব্যাপারটা হচ্ছে যে এই প্লেয়ার আসবে তো ভালো কথা, ফার্স্ট চয়েস হবে না সেকেন্ড চয়েস হবে ডিপেন্ড করছে, কারণ আরও একজন সেন্টার ব্যাকের নাম শুনতে পাওয়া যাচ্ছে, একজন স্প্যানিশ সেন্টার ব্যাক অনেক দিন থেকে শুনতে পাওয়া যাচ্ছে, কিন্তু সেটাও আবার ডিপেন্ড করছে সাউল ক্রেসপোর ওপর। সাউল ক্রেসপো কি 6 নম্বর ফরেনার হবে নাকি 6 নম্বর ফরেনার একজন স্প্যানিশ ডিফেন্ডারই হবে, কি হবে এখানে বিরাট বড় একটা সমস্যার মধ্যে ইস্টবেঙ্গল ফ্যানরা দাঁড়িয়ে রয়েছে। এবং কালকের ভিডিওতে যখন কথা বলেছিলাম খুবই ফানি কিছু ওপিনিয়ন উঠেছে, যেমন অবশ্যই অনেকে বলেছে যে ওকে আনরেজিস্টার্ড করে রেখে দাও, স্যালারি পাবে, খেলবে না, ও দেখবে উইন্টারে বেরিয়ে যাচ্ছে। আমার মনে হয় না যে এরকম একটা সিচুয়েশন তৈরি হবে বলে। একমাত্র যেটা রিজন এই সিচুয়েশন তৈরি হলেও তার না বেরিয়ে যাওয়ার, সেটা হচ্ছে তার স্যালারি। ও যা স্যালারি ইস্টবেঙ্গল থেকে পাচ্ছে, এই স্যালারি ওকে আইএসএল এর অন্য কোনো ক্লাব দেবে না। 1 নম্বর, আই লিগের কোনো ক্লাব তো ডেফিনেটলি দেবে না, আইএসএল ক্লাবগুলোর কাছে পয়সা রয়েছে তারাও দেবে না, তার পারফরমেন্সের নিরিখে আই লিগ ক্লাবে তো এত স্যালারিও পাবে না, এবং অবশ্যই এত ভালো একটা স্যালারি গোটা সিজনে ও হাতছাড়া করতে চাইবে না। এবং যদি ওকে ছেড়ে দিতে হয়, ওকে যদি মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করতে হয়, দেখো মাদি তালাল বা হিজাজি মাহেরের ক্ষেত্রে ইনজুরি গ্রাউন্ড রয়েছে যে ওদের আমি
অ্যাক্সেস করতে পারবো না, ওদের প্লেয়িং টাইম আমি পাবো না, এবং যতদিনে ওরা ফিট হবে ততদিনে আমার সিজন মাঝপথে চলে যাবে, তার ফলে ওদের গোটা সিজন বসে থাকতে হবে, প্রয়োজনে ওরা উইন্টারে নতুন দল পেয়ে যাবে, যে কারণে ওদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং একটা ভালো অ্যামাউন্টের কম্পেনসেশন লাগছে, সেটার একটা গ্রাউন্ড রয়েছে। কিন্তু সাউল ক্রেসপোকে ছাড়ার না কোনো গ্রাউন্ড নেই ইস্ট বেঙ্গলের হাতে। ইনজুরি গ্রাউন্ডে প্লেয়ারকে ছাড়া যেতে পারে, কিন্তু তোমার ফর্ম ভালো নেই, তুমি খেলতে পারছো না, আমি তোমার খেলাতে খুশি না, কোচের পছন্দ নয়, এইভাবে কিন্তু ছাড়া যাবে না। সে যদি ভালো একটা ক্লাব না পায়, সেই স্যালারি না পায়, যে স্যালারির মুখ ও দেখে নিয়েছে ইস্টবেঙ্গলে, সেখান থেকে এত ইজিলি বেরিয়ে যাবে না। ইস্টবেঙ্গল অনেক চেষ্টা করেছে, বেশ কিছু আই লিগ ক্লাবের সাথে কথা বলেছে লোনে দেওয়ার জন্য, কিন্তু তার অ্যামাউন্টটাও এতটা হাই যে আই লিগ ক্লাব সেটা বিয়ার করতে পারবে না। অন্য আইএসএল ক্লাবে চেষ্টা করেছে, কোনো আইএসএল ক্লাবও খুব একটা ইন্টারেস্টেড না ওকে সাইন করানোর জন্য, তারা প্রত্যেকেই অন্য প্লেয়ারকে সাইন করাবে, কিন্তু অবশ্যই চেনা সাউল ক্রেসপোকে সাইন করাবে না। তো সব দিক থেকে না সাউল ক্রেসপোর ব্যাপারটাতে ইস্টবেঙ্গল খুব বাজেভাবে ফেঁসে রয়েছে, এবং এটা থেকে ইস্টবেঙ্গল বেরিয়ে আসার রাস্তা যত ধরনের রয়েছে খোঁজার চেষ্টা করছে। যদি দেখো ফাইনালি না হয়, তাহলে অবশ্যই তাকে হয়তো আনরেজিস্টার্ড করেই রেখে দেওয়া হবে, কিন্তু আপাতত তাকে আনরেজিস্টার্ডই রাখা হবে এরকম প্ল্যানিং কিন্তু তৈরি হয়নি। এবার সবথেকে যেটা বড় ম্যাটার, যে যদি তাকে আনরেজিস্টার্ড করে রাখা হয়, তাকে যদি কোনোভাবে স্কোয়াডের মধ্যে ঢোকানো না হয়, তাহলে অবশ্যই 6 নম্বর বিদেশি প্লেয়ার হিসাবে আমরা আরও একজন ডিফেন্ডার দেখব। সেই ক্ষেত্রে ব্যালেন্সটা খুব প্রপার হবে, দুজন সেন্টার ব্যাক, দুজন আর মিডফিল্ডার এবং অবশ্যই দুজন ফরওয়ার্ড। আর যদি কোনোভাবে দেখা যায় যে না, তার এজেন্টেরও চাপ রয়েছে, প্লেয়ারেরও চাপ রয়েছে, তাকে কোনোভাবে আনরেজিস্টার্ড করা যাবে না, তাহলে তাকে হয়তো বাধ্যতামূলক টিমের মধ্যে রাখতে হবে। তখন কি ইকুয়েশন দাঁড়াবে, তখন কি ব্যালেন্স দাঁড়াবে, সেটা পরের ব্যাপার। কিন্তু আপাতত আমার মনে হয় যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা হোল হার্টেডলি চেষ্টা করছে, ফুল পোটেন্সিয়ালে চেষ্টা করছে সাউল ক্রেসপোকে ছেড়ে দেওয়ার জন্য। ছেড়ে দিলে ইস্টবেঙ্গল বেঁচে যাবে, মানে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে অন্য কোনো ক্লাবেই তাকে ছাড়তে হবে, প্রয়োজনে তাকে লোনে পাঠাবে না, কি করবে এখন সিরিয়াসলি বোঝা যাচ্ছে না। বাট সাউল ক্রেসপো আপাতত ইস্টবেঙ্গলের অলমোস্ট একটা চাপের জায়গা বা গলার কাঁটার মতো হয়ে দাঁড়িয়েছে। দেখো, দুটো সিজন আগেও কিন্তু এটা ছিল না, মানে 2023-24 সিজনে যখন ওকে নিয়ে আসা হয় একটা বিরাট ক্রেজ ছিল, এবং সাউল ক্রেসপো সেই সিজনে 2023-24 সিজনে ইস্টবেঙ্গলের টপ মোস্ট পারফর্মিং প্লেয়ার ছিল। সেখান থেকে 2024-25-এ ওর ফর্ম পড়লো, ও পরপর ইনজিওর্ড হয়ে গেল এবং সেখান থেকে আর ফর্মে ফেরত আসতে পারলো না, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তাকে ছেড়ে দেওয়ার জন্য সব রাস্তা তৈরি করছে। ফরেন প্লেয়াররা এরকমই, মানে তোমার জাস্ট বাজির মতো হয়ে যায়। ওর সাথে 2 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছিল, সেটাই বোধহয় ইস্টবেঙ্গলের জন্য সবচেয়ে বড় কাল হয়ে গেল। যদি একটা সিঙ্গেল সিজনের কন্ট্রাক্ট এক্সটেনশন হতো, এই ক্ষেত্রে এই প্রবলেমটা হতো না, 2024-25-এর কন্ট্রাক্ট শেষ হয়ে যেত, কিন্তু 2024-এ ওর সাথে 2 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছিল। তো জাস্ট এই জিনিসগুলোই দেখায় যে অ্যাকচুয়ালি এই প্লেয়াররা যে কোনো মুহূর্তে স্টার হয়ে যাবে, হিরো হয়ে যাবে, ঠিক তারপরেই কিন্তু আবারও মাটিতে এসে ধপ করে পড়ে যাবে। টোটাল ব্যাপারটা বাস এই অবধি, এর বেশি আমার আর কিছু শেয়ার করার নেই। তোমাদের কি কি ওপিনিয়ন রয়েছে অবশ্যই শেয়ার করতে থাকো পুরো বিষয়গুলোকে নিয়ে। সাউলের বিষয়ে আর কি কি ফানি ওপিনিয়ন তোমাদের রয়েছে অবশ্যই শেয়ার করতে থাকো। ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।